তো দেখুন আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এখানে আমরা জানবো জয় কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটি নিয়ে। এই ভিডিওটি বানাবার উদ্দেশ্য একটাই, কোনো ব্যক্তি যদি চান এই কোম্পানিতে ইনভেস্ট করতে বা অলরেডি ইনভেস্ট করে রেখেছেন, তো তার জন্যই বেসিক্যালি ভিডিওটি বানানোর উদ্দেশ্য এইটাই ছিল আমার। তো অ্যাকচুয়ালি আজকে আমরা অনেক কিছু আলোচনা করব। আমরা চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে কোম্পানিটির একটি ছোট অ্যানালাইজ করে নেওয়া, যার মধ্যে আমরা ফান্ডামেন্টাল আলোচনা করব, তার টেকনিক্যাল আলোচনা করব, তার বিজনেস মডেল সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা আলোচনা করব এর বাই প্রাইস কত হতে পারে, অ্যাকচুয়ালি ইন্ট্রিনসিক ভ্যালু সেটা কত হতে পারে, এখানে আমরা কত টার্গেট ধরে এগোতে পারি, এখানে স্টপ লসের মাত্রা কত হলে সবচেয়ে ভালো হয়। তো দেখুন, জয় কর্পোরেশন লিমিটেডের আমি এই অ্যানুয়াল রিপোর্ট খুলে নিয়েছি। এটা 2021-22-এর একটি অ্যানুয়াল রিপোর্ট। আমরা চলুন এখানে কিছু দেখে নেবার চেষ্টা করব। কোম্পানিটির মেন ব্যবসা যদি আমি বলি, তো এরা মেনলি বিজনেস করে 3-4টি সেক্টরে: টেক্সটাইল, প্লাস্টিক, স্টিল প্রোডাক্ট এবং রিয়েল এস্টেট। এটা ডাইভার্সিফাইড একটি কোম্পানির মধ্যে পড়ে। এর পারফরমেন্স বলতে গেলে খুব একটা খারাপ বা ভালো কি হবে এখনই বলা মুশকিল। আমরা ব্যালেন্স শিটটি ভালো করে যাচাই করার মাধ্যমে আমরা এর অ্যাকচুয়াল যে সিচুয়েশন সেটা সম্পর্কে একটি ধারণা নেবার চেষ্টা করব। প্লাস্টিক প্রসেসিং এ মোটামুটি 91% মতো এখানে এরা ইনভলভ আছে এইসব ব্যবসাতে। এর বেশিরভাগটা ডোমেস্টিক্যাল এবং এখানে পার্মানেন্ট এমপ্লয়ীদের সংখ্যা প্রায় ধরুন 30% মতো আছে। বিশেষভাবে লক্ষণীয়, কোনো ওমেন এমপ্লয়ি এখানে কাজ করে না এই কোম্পানির। কন্ট্রাকচুয়াল কোনো এমপ্লয়ি নেই, ডিসেবল কোনো এমপ্লয়ি এখানে কাজ করে না। একজন ডাইরেক্টর হলেন মিস্টার বীরেন্দ্র জৈন এবং সেকেন্ড ডাইরেক্টরের নাম হলো দীনেশ টি পালিওয়াল। একজনের বয়স 62 ইয়ার্স, আরেক ভদ্রলোকের বয়স 53 ইয়ার্স। এরা যথেষ্ট এক্সপিরিয়েন্স, যা দেখে বুঝতে পারলাম। ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট হবে এদের ছিল 31/12/1986। তো মিস্টার বীরেন্দ্র জৈন দেখুন 1986 সালে ইনি যোগদান করেছেন এবং মিস্টার দীনেশ ডি পালিওয়াল ইনি যোগদান করেছেন 21 সালে, মানে রিসেন্টলি। তো দেখুন এক্সপার্টিস কি আছে এদের মধ্যে: এন্টারপ্রেনার উইথ ওভার 35 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন বিজনেস অফ প্লাস্টিক প্রসেসিং। তো বুঝতেই পারছেন 35 বছরের উপরে এখানে এক্সপিরিয়েন্স যেহেতু আছে, তো সেই কারণে আমার চোখে ভালো, অবশ্যই ভালো। হ্যাজ মোর দ্যান 30 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ওভেন স্যাক্স ম্যানুফ্যাকচারিং বিজনেস। তো এনারও এক্সপিরিয়েন্স কম নেই। দুজনকে যদি কম্পেয়ার করি মোটামুটি একই জায়গাতেই দেখতে পারছি আমি আপাতত এক্সপিরিয়েন্সের ব্যাপার। এবার তারপরে যদি কোয়ালিফিকেশানে চলে আসি, দেখুন একজন হলেন BCom, তো কমার্সের ভালো নলেজ আশা করি আছে, সেই কারণে কোম্পানিটি এত বছর ধরে তিনি নিজের দায়িত্বের মধ্যে রেখেছেন। এখানে আরেকজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। দেয়ার ওয়াজ নো চেঞ্জ ইন দ্য নেচার অফ বিজনেস অফ দ্য কোম্পানি ডিউরিং দিস ইয়ার। কোম্পানির তরফে বলা হয়েছে যে কারেন্ট ইয়ার মানে 2021-22 সালে কোম্পানির বিজনেস মডেলে কোনো রকম চেঞ্জ হয়নি। During the year under review, the gross turnover of the company steel division, এখানে মার্ক করার মতন ব্যাপার হলো, দেখুন এখানে স্টিল ডিভিশন সেক্টরে was 8.39 crore as compared to the previous year gross turnover of 8.65 crore। তো দেখুন টার্নওভার যেটা হয়েছে একটু কমই হয়েছে আমি বলবো। স্টিল ডিভিশনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 8.39 crore হয়েছে, যেখানে আগের বছরে হয়েছিল 8.65 crore। তো অবশ্যই এখানে কম হয়েছে এটা এই বছরে। তো দেখুন প্লাস্টিক প্রসেসিং ডিভিশন অফ দ্য কোম্পানি অ্যাচিভড এ গ্রস টার্নওভার অফ 460.55 crore অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার্স গ্রস টার্নওভার অফ 505.14 crore। তো দেখুন প্লাস্টিক প্রসেসিংয়েও এই কোম্পানি গত বছর থেকে অনেকটা ডাউনে আছে এখানে। তারপরে দেখুন এখানে দ্য ডিভিশন রিপোর্ট এ প্রফিট অফ 143.65 crore ডিউরিং দ্য ইয়ার আন্ডার রিভিউ অ্যাজ এগেনস্ট এ প্রফিট অফ 59.43 crore অফ দ্য প্রিভিয়াস ইয়ার। এবার প্রফিটের মাত্রাটা দেখুন বাড়িয়ে দিয়েছে কোম্পানি। এখানে আমরা লক্ষ্যই করছি, দেখুন গত বছর সেল হয়েছিল 505.14 crore, যেটা প্লাস্টিক প্রসেসিং ডিভিশনে। এবছর হয়েছে 46.55 crore। তো সেল অটোমেটিক কমে গেছে, কিন্তু দেখুন মার্জিনটা কোম্পানি হয়তো বাড়িয়ে দিয়েছে, সেই কারণে গত বছর যেখানে 59.43 কোটি টাকার প্রফিট ছিল, সেখানে 143.65 কোটি টাকার প্রফিট এবছর আছে। দ্য স্পিনিং ডিভিশন অফ দ্য কোম্পানি অ্যাচিভড এ গ্রস টার্নওভার অফ 1.36 crore অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার্স গ্রস টার্নওভার অফ 29.89 crore। তো এখানে দেখুন এটা আরও খারাপ হয়ে গেছে। এখানে স্পিনিং ডিভিশনে দেখুন 29.89 crore, যেখানে আগের বছর সেল হয়েছিল এখানে 1.36 crore এই বছর সেল হয়েছে। দ্য ডিভিশন রিপোর্ট এ প্রফিট অফ 2.93 crore ডিউরিং দ্য ইয়ার আন্ডার রিভিউ অ্যাজ এগেনস্ট এ লস
of 0.94 crore of the previous year। তো এখানেও প্রফিটের মামলাতে দেখুন কোম্পানি একটু এগিয়ে আছে, যেখানে লস হয়েছিল 94 লাখ আগের বছর, সেখানে এখানে প্রফিট করেছে 2.93, মানে প্রায় 3-4 গুণ এখানে প্রফিট হয়ে গেছে। তো আপনারা লক্ষ্যই করছেন এখানে সেল কমে গেলেও কোম্পানির প্রফিটটা ভালো আছে। 4 মিটিং অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টর অ্যান্ড 1 মিটিং অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অফ দ্য কোম্পানি ওয়ার হেল্ড ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-21। তো 20-21-এ দেখতেই পাচ্ছেন আপনারা 4টে মিটিং হয়েছে, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের মিটিং হয়েছিল। তো দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাড অ্যাপ্রুভড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ তাধানি অ্যান্ড সিও কস্ট অ্যাকাউন্টেন্ট as the cost auditor of the financial year 2021. The board has appointed Tadhani and Co. as the cost auditor of the financial year 2021-22. তো দেখুন এখানে খারাপ ব্যাপার কিছু নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে যে ব্যক্তিকে অ্যাপয়েন্টি হিসাবে রেখেছিলেন তাকেই বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন 21-22-এ। তো চলুন আমরা এবার ব্যালেন্স শিটে ডাইরেক্ট চলে যাই। ব্যালেন্স শিটে গিয়ে দেখি যে কোম্পানির অ্যাকচুয়াল স্থিতি কি এখানে দাঁড়িয়েছে। তো দেখুন আমরা ব্যালেন্স শিট খুলে ফেলেছি। এখানে মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি 2059 কোটি টাকার বর্তমানে মার্কেট ক্যাপ হয়েছে। কারেন্ট প্রাইস হয়েছে 115 টাকা, হাইলো আছে এখানে। স্টক পি 39.2 এবং বুক ভ্যালু দেখুন 81.3, মানে এই বুক ভ্যালুর আশেপাশেই আমরা প্রায় স্টকটিকে পাচ্ছি এই মুহূর্তে। ডিভিডেন্ড ইয়েল্ড 0.43%, অনেকটাই কম। আরওসি দেখুন 4.70, আরওই 3.69, ফেস ভ্যালু 1। তো দেখুন আরওসি, আরওই এবং ডিভিডেন্ড এটা আমার পছন্দ হলো না এখানে। তো গ্র্যাপ সম্পর্কে আমরা এরপরে একটি ধারণা নিব এরপরে। তো চলে আসি এবার দেখুন কোয়ার্টারলি রেজাল্টে। কোয়ার্টারলি রেজাল্টে যেখানে 2019-এর কোয়ার্টারে ছিল 137 কোটির সেল, সেখানে দেখুন মার্চ 2022-এ মানে 22-এর মার্চে হয়ে আছে দেখুন 168 কোটি টাকার সেল। কোম্পানি ওখানে 124 কোটির এক্সপেন্স করেছিল 19-এ, যেখানে এই কোয়ার্টারে করেছে 158 কোটি। অপারেটিং প্রফিট ছিল 14 কোটি, এটা হয়েছে 9 কোটি। তো নেট প্রফিটের ব্যাপারে দেখুন এখানে যেখানে 2 কোটি টাকা নেট প্রফিট ছিল, সেখানে আমরা 18 কোটি টাকা নেট প্রফিট পাচ্ছি। কিন্তু দেখুন এখানে 9 কোটি টাকা আমরা অপারেটিং প্রফিট পেলাম, 18 কোটি টাকা নেট প্রফিট পেলাম। তার মানে অন্য কোনো জায়গা থেকে 9 কোটি টাকার ইনভেস্টমেন্ট বা 9 কোটি টাকার প্রফিট আলাদা এসেছে। আদার ইনকাম 12 কোটি টাকা 2022-এ হয়ে আছে বলেই এখানে প্রফিট বিফোর ট্যাক্স হয়েছে 18 কোটি টাকা। ট্যাক্স 2% দিয়েছে, একদম নমিনাল একটি ব্যাপার। এখানে নেট প্রফিট আমরা সেই কারণে 18 কোটি টাকা লক্ষ্য করতে পারছি। ইপিএস দেখুন 0.98, এটা অনেকটাই কম। তো প্রফিট অ্যান্ড লসে চলে এসেছে দেখুন ইয়ারলি বেসিসে। সেলস দেখুন 2011 সালে 544 কোটি টাকা ছিল, এক্সপেন্স হয়েছে 444 কোটি টাকা, এখানে এক্সপেন্স হয়েছে 665 কোটি টাকা। অপারেটিং প্রফিট দেখুন 100 কোটি টাকা ছিল 2011-তে, এখন হয়েছে 55 কোটি টাকা। আদার ইনকাম দেখুন 91 কোটি টাকা হয়েছিল, এখানে 91 কোটি টাকা হয়েছিল, এখানে হয়েছে 27 কোটি টাকা। নেট প্রফিটের ব্যাপারে দেখুন 127 কোটি টাকা ছিল 2011, যেখানে 53 কোটি টাকা হয়েছে 2022-এ। ইপিএস দেখুন 7.14 ছিল, এখানে 2.95 ইপিএস হয়েছে। ডিভিডেন্ড পে আউট 7% ছিল, ডিভিডেন্ড পে আউট 17% হয়ে আছে এখানে। তো ব্যালেন্স শিটে চলে এলাম। দেখুন ব্যালেন্স শিট এখানে 19 করেছিল শেয়ার ক্যাপিটাল 2015 অবধি, তারপর 18 করেছিল 2 বছর 17 এবং 16, তারপরে দেখুন 639 ছিল, তারপরে হয়ে গেল 249, তারপরে আবার 488, তারপরে 256, আলটিমেটলি 18। তো রিজার্ভের ব্যাপার দেখুন 1433 কোটি টাকা এখন রিজার্ভ আছে কোম্পানির কাছে। বরোয়িং 0, এটা আমার সবচেয়ে বেস্ট লাগলো এখানে। আদার লাইবিলিটি দেখুন 79, ইনভেস্টমেন্ট 722 এবং টোটাল অ্যাসেট দেখুন 1529 কোটি টাকার টোটাল অ্যাসেট এখানে কোম্পানির কাছে আছে। ক্যাশ ফ্লো দেখুন মোটামুটি অন অ্যান এভারেজ ঠিক আছে। তো লাস্ট কয়েক বছর আমি বলবো এটা খুব ভালো একটা ক্যাশ ফ্লো না। ডিবিটের ডে দেখুন 33 হয়েছে, এখানে ইনভেন্টরি হয়েছে 156, পেয়েবেল দেখুন 5, ওয়ার্কিং ডেজ ক্যাপিটাল 221 এবং আরওসিই 5%। এটা আমার কাছে ভালো লাগলো না। শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসে দেখুন, প্রোমোটারদের কাছে 73%-এর মতন হোল্ডিং ছিল 2019-এ, আজও সেটা সেম লেভেলে আছে 2022 অবধি। ফরেন ইনভেস্টাররা দেখুন 5.46% হোল্ডিং রেখেছিলেন 2019-এ, আজকে ফরেন ইনভেস্টার দেখুন 0.64% হোল্ডিং রেখেছে 2022-এ। ডোমেস্টিক ইনভেস্টার দেখুন 2.13% ছিল, সেটা কমে গিয়ে 1.60% হলো। পাবলিক 19.40 ছিল, সেটা 24.76 হয়েছে।
তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও দেখিলাম। তো এখন ফান্ডামেন্টালি আমি যা বুঝলাম, স্টকটিতে খুব একটা স্কোপ সেরকম নেই যে বড় একটি ইনভেস্টমেন্টের আকার ধারণ করতে পারবে। রিস্কি একটি জায়গায় দাঁড়িয়ে আছে স্টকটি। আর এখানে বিজনেসের যা প্রোফাইল আমি লক্ষ্য করলাম, এখানে বিজনেস খুব একটা স্ট্রং এখানে বলবো না আমি। ইনভেস্ট না করাটা বেটার হবে এই স্টকটিতে। যদি ইনভেস্ট করেও থাকি তো সেখানে কি হতে পারে টেকনিক্যালি সেটাও একটু দেখে নিই আমরা। টেকনিক্যাল চার্টে আমরা লক্ষ্য করছি, দেখুন এখানে কিছুগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো এখানে ট্রেন্ড লাইন দেখুন, আমরা লক্ষ্য করছি উপর থেকে একটা ট্রেন্ড লাইন এখানে চলে এসে নিচের যে ট্রেন্ড লাইন ছিল আপসাইড একটি ট্রেন্ড লাইন আমরা লক্ষ্য করছিলাম, যেটি 121 টাকার 120 টাকার আশেপাশে এই দুটো ট্রেন্ড লাইন ক্রস ওভার করেছে। রেজিস্ট্যান্স ফার্স্ট আমি যেটা লক্ষ্য করেছি, এখানে 141.96 আছে একটি রেজিস্ট্যান্স। এটা আপনাদের ফার্স্ট টার্গেট হতে পারে। এবং সেকেন্ড টার্গেট বা সেকেন্ড রেজিস্ট্যান্সের যদি আমি কথা বলি, এখানে 128.22 হয়েছে এখানে বা এই দুটো রেজিস্ট্যান্স খুব একটি স্ট্রং লেভেলে দাঁড়িয়ে আছে। এরপরে যদি আমি আপনাদের সাপোর্টের কথা বলি, তো দেখুন স্টকটির যা কারেন্ট প্রাইস চলছে সেটি একটি বড় সাপোর্ট লাইনে দাঁড়িয়ে আছে। এখন স্টকটিকে দেখার পালা যে নিচে আসবে না উপরে যাবে, কারণ এটি একটি খুব স্ট্রং সাপোর্ট লাইন কোম্পানি, যেখানে কয়েকবার এর আগেও সাপোর্ট নিয়েছে চার্টে। তো এখানে কারেন্ট যা সাপোর্ট লাইন আছে সেটি আছে 114.66 এর আশেপাশে, এবং তারপরের যে সাপোর্ট লাইনটি আছে সেটি আছে 96.61-এ, এবং সবশেষ যে সাপোর্ট লাইনটা আমি মার্ক করেছি আজকে সেটি হলো 85.84-এ। স্টকের প্রাইস আপাতত ডাউন যেতে পারে, আমি এই স্টকে বেয়ারিশ। তো এই স্টকটির কারেন্ট যা সিচুয়েশান আছে তার উপর বেস করে যদি আমি এর ইন্ট্রিনসিক ভ্যালু বা বাই করবার মতন একটি দাম বলি, সেটা হয়েছে 8 থেকে 13 টাকার মতন। তো ওভার ভ্যালুড হয়ে আছে স্টকটি। আমার মনে হয় না এই প্রাইসে বাই করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। এখানে দেখুন টার্গেট এবং স্টপ লসের কথা যদি বলি, এই স্টকের কারেন্টলি যা চার্ট আমি দেখলাম বা আপনাদেরও দেখালাম, সেখানে টার্গেট আমরা দুটো লক্ষ্য করলাম, একটা 128 এবং একটি 141-এর আশেপাশে। তো স্টপ লসের কথা যদি বলি, দেখুন কারেন্টলি স্টকটি 114 টাকা 70 পয়সার আশেপাশে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে স্টকটি যদি নিম্নগামী হয়, মানে নিচের দিকে যদি প্রাইস নেমে যায় স্টক, যেটা আমার মনে হয় নামবে, তো দেখুন সেখানে 96.61 হবে আপনাদের প্রথম স্টপ লস হওয়া উচিত এখানে, আমার যেটা মনে হয়। এবং তারপরে যেটা স্টপ লস হওয়া উচিত সেটি হলো 85.84। তো এই টার্গেট এবং স্টপ লস নিয়ে আপনারা এগোতে পারেন এই স্টকে। এবং বাইয়ের ব্যাপারে যদি আসি, তো কোম্পানির যা প্রোফাইল আমি ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি দেখলাম, প্রোফাইল খুব একটা ভালো না। বিজনেসের কথা যদি বলি, বিজনেস দেখুন এখানে ডাইভার্সিফাইড বিজনেস, এখানে বাই করবার মতন সেরকম কোনো সিচুয়েশান দেখতে পাচ্ছি না। বিজনেস মডেলও খুব একটা ভালো লাগলো না আমার, তো সেখানে বাই না করা ভালো এই কোম্পানিতে। এবং তারপরে যদি সেলের কথা বলি, যদি আপনারা প্রফিটে থাকেন, যদি সম্ভব হয় বেরিয়ে আসেন এখান থেকে, আপনারা অবশ্যই করতে পারেন সেল। এবং হোল্ডিংয়ের কথা যদি বলি, যদি আপনারা কোনো কারণে মনে হয় লং টার্ম চলবে, আপনারা অবশ্যই হোল্ড করতে পারেন। আমার অ্যানালাইজ আমাকে বলছে এখানে হোল্ড করার মতন কিছু নেই কারেন্টলি এই কোম্পানিতে, কারণ বিজনেস মডেল অতটাও স্ট্রং না যে আপনাদের টাকাকে খুব তাড়াতাড়ি একটি মাল্টিপল স্টেজে এনে দাঁড় করাবে। তো সেই কারণে এখানে হোল্ড না করাই ভালো, আপনারা এখান থেকে এক্সিট করে যেতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি।